রাশিয়া ইউক্রেন যুদ্ধর কারণটা কি? জেলেনস্কি এবং পুতিনের আলটিমেটাম তারা আদৌ মানবে কিনা বা দুজনের শর্ত মেনে যুদ্ধ বিরতিতে যাবে কিনা, এই যুদ্ধ থামাবার কিনা তা আমরা বুঝবো কয়েকদিন বাদে। কিন্তু এই যুদ্ধ থামিয়ে তিনি কি পাবেন যদি প্রশ্ন করা হয়? ট্রাম্প একেবারে নাছোড়বান্দা ছিল, বা এই যে যুদ্ধ থামাবেন এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তিনি ক্ষমতা এসেছিলেন। 1/5 অংশ রাশিয়া কিন্তু দখল করেই বসে আছে। এই বৈঠকের পর যদি যুদ্ধ না থামে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেবে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। কিছু ঘটনা, কিছু মুহূর্ত কিংবা কোনো খবরের একেবারে ভিতরের খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ এই অনুষ্ঠানে আমি বোঝানোর চেষ্টা করব, বা আজ এই অনুষ্ঠানে আমি বলার চেষ্টা করব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তা কি আদৌ থামবে? এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাসটাই বাকি, কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকা, সেই ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায় ইতিমধ্যেই আমরা দেখেছি আমেরিকার সঙ্গে অর্থাৎ ট্রাম্পের সঙ্গে পুতিন বা রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হতে পারে বা হবে 15ই আগস্ট আলাস্কায়। এবং আলাস্কার এই যে বৈঠক, সেই বৈঠকে ঠিক করে দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আগামীতে কোন পরিস্থিতিতে দাঁড়াবে। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আজ আমার মূল আলোচনা। এবং এই আলোচনায় আপনাদের আমি জানাবো যে কারা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে মদদ দিয়েছে, কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত বড় যুদ্ধে পরিণত হয়ে গেছে, যেটা 3 বছর ধরে চলছে, প্রায় 3 বছর অতিক্রান্ত। এই যে আলোচনা, সেই আলোচনায় আমি আরও বোঝাবো বা বলার চেষ্টা করব যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কির কি ভূমিকা, এবং এই জায়গায় দাঁড়িয়ে জেলেনস্কি এবং পুতিনের আলটিমেটাম বা যে দাবি বা যে শর্ত তারা আদৌ মানবে কিনা, বা দুজনের শর্ত মেনে যুদ্ধ বিরতিতে যাবে কিনা। আমি এই আলোচনার শুরুতে একটু বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব, যেটা কম বেশি আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে 2022 সাল থেকেই এই যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভীষণ শঙ্কিত, বা তিনি এই যুদ্ধ নাকি থামানোর চেষ্টা করছেন, এবং যে কারণেই নাকি ভারতের উপর যে ট্যারিফ যুদ্ধ, সেই ট্যারিফ যুদ্ধ করে বসে আছেন। এখন আমি যেটা বলবো যে এই ট্যারিফ যুদ্ধ বা এই ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা, সেই ভূমিকা আদৌ এই যুদ্ধ থামাবার কিনা তা আমরা বুঝবো কয়েকদিন বাদে। কিন্তু এই যুদ্ধ থামিয়ে তিনি কি পাবেন যদি প্রশ্ন করা হয়, তাহলে আমার উত্তর বা একটা ট্যাকটিক্যাল উত্তর এইটাই হবে যে তিনি প্রাথমিকভাবে চেষ্টা করছেন শান্তির জন্য নোবেল প্রাইজ দিতে, এবং নোবেল প্রাইজ পাওয়ার জন্য এই যে একটা ভয়ানক প্রচেষ্টা তিনি করছেন যুদ্ধ থামানোর বা যে কোনো উপায়ে, এই যে ট্যাকটিক্যাল মুভ, সেইগুলো কিন্তু কম বেশি যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারছে যে এই যুদ্ধ কেন তিনি থামাতে চাইছেন, কিভাবে তার প্রফিট, এটা একটা পার্ট। কিন্তু মূল যে বিষয়, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে 15ই আগস্ট অর্থাৎ শুক্রবার ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় বৈঠকে বসবেন পুতিনের সঙ্গে। ঠিক তার আগে বুধবার অর্থাৎ গতকাল বৈঠক সেরে ফেলেছেন ভার্চুয়ালি জেলেনস্কির সঙ্গে। জেলেনস্কির সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে ইউরোপীয় বেশ কয়েকজন নেতাও ছিল, এবং সেইখানে মূলত যে বিষয়টা আলোচনা হয়েছে বলে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ভীষণ খুশি, এবং ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার করে জেলেনস্কি যে বিষয়টা জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ থামবে যদি রাশিয়াও তার অংশ ছাড়ে, বা রাশিয়া এই ইউক্রেনের উপর থেকে যে দখলদারিত্ব তারা চালাতে চাইছে সেটা যদি ছেড়ে দেয়। এইটা গত বছর থেকেই কিন্তু ট্রাম্প চেষ্টা করছেন, ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প চেষ্টা করেছেন যে বিভিন্ন ক্ষেত্রে যাতে এই যুদ্ধ কোনোভাবে থামানো যায়। কিন্তু এখানে যে মূল বিষয়টা, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধর কারণটা কি, অতীত ঘাটলে দেখা যাবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে ইতিহাস, সেটা কিন্তু আজকে নয়। যে 1917 সাল, ঠিক 1920, 1922 সোভিয়েত ইউনিয়নের আধিপত্য, সেই আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ইউক্রেনও তার মধ্যে ছিল, বেলারুস ছিল, রাশিয়াও ছিল, এবং এই বিষয়, এই যে জায়গাগুলোকে নিয়ে যে সোভিয়েত ইউনিয়ন গঠন হয় এবং সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সাল। ঠিক সেই সময় ইউক্রেন কিন্তু স্বাধীন হয়। 1932 সালে ইউক্রেনে একটা বিশেষ করে গণহত্যা হয়, এবং সেই গণহত্যার পর ইউক্রেন আস্তে আস্তে একটা সংগঠিত দেশ হতে শুরু করে এবং সংগঠিত হতে শুরু করে। এরপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু ইউক্রেন সোভিয়েত ইউনিয়নে যোগ দেয় 1954 সালের পর। ক্রিমিয়া 1954 সালের প্রশাসনিক ঘটনার জন্য বা প্রশাসনিক কার্যকলাপের জন্য সেই সময় সোভিয়েত ইউনিয়নের যারা প্রশাসনিক কর্তারা ছিলেন, এই ক্রিমিয়াকে নিয়ে ইতিমধ্যে সংঘাত, যে ক্রিমিয়াকে দখল করার জন্য তো সংঘাত, সেই ক্রিমিয়া কিন্তু দখলে চলে যায় ইউক্রেনের। এবং এই
ইউক্রেনের দখলে যাওয়ার পর থেকে ইউক্রেন একটা সংগঠিত হয়ে যায়। এর পরের ইতিহাস আরও ভয়ানক। 1991 সালে ইউক্রেন নিজের স্বাধীনতা ঘোষণা করে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীন হয়ে যায়। কিন্তু এইখানেই মূল ঘটনাটি ঘটে। ইউএনের দখলে এলেও, ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের যে অধীনস্থ ইউক্রেন এলেও তারপরেই নাটো বা ইউরোপীয় ইউনিয়ন, এই নাটো বা ইউরোপীয় ইউনিয়নে কিন্তু যোগ চেষ্টা করে ইউক্রেন। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংঘাতে মূলত এইটা যে নাটোতে কোনোভাবে, অর্থাৎ আমেরিকার অধীনস্থ নাটো বা ইউরোপিয়ান ইউনিয়নে কোনোভাবে ইউক্রেন ভিড়ুক বা যোগ দিক, এইটা কোনোভাবে রাশিয়া চায়নি এবং সেই জন্যই এত সংঘাত। ঠিক তারপর কি হলো, 2014 সাল এই যে ঘটনা, এই ঘটনা নাটোর দিকে ভিড়ে যাওয়া বা ইউরোপীয় ইউনিয়নের দিকে ভিড়ে যাওয়া, এইটা কিন্তু রাশিয়া যখন পছন্দ করছে না, ঠিক তখনই সংঘাত শুরু হয়। এবং এই সংঘাত গিয়ে কোথায় থামে বা কোথায় থামবে সেটার অপেক্ষা এখনও করছি আমরা। কিন্তু এইখানে মূলত বিষয় যেটা, 2014 সাল তার আগে থেকেই স্বাভাবিকভাবে টকবক করে একেবারে ধিকি ধিকি আগুন জ্বলতে থাকে রাশিয়ার মধ্যে। 2014 সালে ক্রিমিয়া দখল করে বসে রাশিয়া, এবং রাশিয়া মূলত ক্রিমিয়া দখল করে যে বিষয়টা তারা পরিষ্কার করে জানায় যে তারা নাকি রুশ, অর্থাৎ যারা রাশিয়ায় বসবাসকারী বা রাশিয়ার ভাষা যারা বলছেন, রুশ ভাষী যারা, তাদেরকে রক্ষা করছেন। এর পাশাপাশি ডনবাস্কো অঞ্চলেও ঝামেলা শুরু হয়। এই ঝামেলা বা এই যে সংঘাত, এই দখল করা সংঘাত, তারপরেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে এই যুদ্ধ আস্তে আস্তে চলছিল বা কোনোভাবে সংঘাত চলছিল, কিন্তু 2022 সালে যখন প্রাথমিকভাবে রাশিয়া বুঝতে পারে যে নাটোর যে অধীনস্থ এই ইউক্রেন হতে চাইছে, হতে বসেছে, ঠিক তখনই সংঘাত শুরু হয়ে যাবে এবং সেই সংঘাত একেবারে যুদ্ধ। 2022 সালে 24শে ফেব্রুয়ারি যে সংঘাত, সেই সংঘাতে ইতিমধ্যেই প্রায় 50,000 মানুষের ক্ষয়ক্ষতি হওয়া এবং প্রায় 5 লক্ষ মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, লক্ষাধিক আহত। পাশাপাশি শরণার্থী শিবিরে 80 লক্ষের বেশি মানুষ, ইউক্রেন রাশিয়ার বিভিন্ন এলাকার মানুষ। এখানে মূল বিষয়টা যেটা, কিয়েভ দখলের চেষ্টা করে কিন্তু রাশিয়া, অর্থাৎ কিভ দখলের চেষ্টা, অর্থাৎ ইউক্রেনের যে মূল রাজধানী, সেই কিভ দখলের চেষ্টা করে রাশিয়া। এবং ডনবাস অঞ্চল, যে ডোনেস্ক বা লুহানস্ক, এই অঞ্চল কিন্তু রাশিয়ার মূল যে আগ্রাসন, সেই আগ্রাসনটা থেকে যায়। তার পাশাপাশি ক্রিমিয়া দখল করে বসে। ক্রিমিয়ার খার্কিভ, খেরসন, জোপোরিয়া, এই জায়গাগুলোতে সংঘর্ষ শুরু হয়ে যায়, যেগুলো মূলত রাশিয়ার রাশিয়ার দখলদারি করার চেষ্টা করছে, যেটা মূলত ইউক্রেন দখল করে বসে আছে। ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া পুরোপুরি নিয়ে নেয় 2014 সালে, এবং 2014 সালে ক্রিমিয়া দ্বীপ দখল করার পর সেই ক্রিমিয়াকে পুনরুদ্ধার করার চেষ্টা, এই জায়গাগুলোতেই মূল সংঘাত। এবং এই সংঘাত 3 বছর ধরে চলছে। এবং বর্তমানে যে বিষয়টা, আমি বলছিলাম সত্য আরোপ বা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, যে এই যুদ্ধে বা এই সংঘাত, এই যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবে কিনা। ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বুধবার কথা বলেছে। এর আগের বছরও কথা হয়েছে, এর আগের বছরও চেষ্টা করা হয়েছে, এর আগের মাসেও চেষ্টা করা হয়েছে। রীতিমতো ট্রাম্প একেবারে নাছোড়বান্দা ছিল, বা এই যে যুদ্ধ থামাবেন এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তিনি ক্ষমতা এসেছিলেন। তিনি কোনোভাবে যুদ্ধ থামাতে পারেননি, এটা তার ব্যর্থতা। কিন্তু এই যুদ্ধ থামাতে হবে, এই নিয়ে রীতিমতো বহু দেশ, বহু আন্দোলন, বহু জায়গায় হয়েছে। ক্রিমিয়া দখলের পর অন্যান্য দেশগুলো, পশ্চিমা দেশগুলো সেই ক্রিমিয়া দখল করেছে রাশিয়া, সেটাকেও মেনে নেয়নি, সেটাকে বৈধতা দেয়নি। এই সংঘাত বরাবর ছিল। কিন্তু আপনাদের জানতে হবে যে এক্স্যাক্টলি রাশিয়া একটা ভূমিকা দখল করছে, একটা ভূমিকায় রয়েছে। এবং রাশিয়া যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ জড়ালো, তারপর থেকে আমেরিকা কিন্তু তাকে সাপোর্ট করছিল। অন্য দিক থেকে আমেরিকা কিন্তু রীতিমতো ইউক্রেনকে সাপোর্ট করছিল অস্ত্র দিয়ে। এবং এইখানে আমি একটু বলে রাখবো, মার্চ-এপ্রিল 2022-এ কিয়েভ দখল করার চেষ্টা করলে সেটা ব্যর্থ হয়, কিন্তু রাশিয়া পূর্বাঞ্চলে মনোনিবেশ করে। অক্টোবর 2022-এ রাশিয়ার সঙ্গে ড্রোনের হামলা হয় এবং রাশিয়ার বিভিন্ন ঘাঁটি ধ্বংস করে ইউক্রেন। 23-24 সালে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। ইউক্রেন পশ্চিমা অস্ত্র পেলেও রাশিয়ার যে গোলাবারুদ বা ড্রোন হামলা বেড়ে যায়। রাশিয়া ড্রোন হামলা করছে, ইউক্রেন ড্রোন হামলা করছে, একে অপরের বিরুদ্ধে যে ড্রোন হামলা সেটা কিন্তু চলছেই। যুদ্ধ 2025 সালে ডনবাস ও দক্ষিণ ইউক্রেন অঞ্চলে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ চলতে থাকে। এইখানে দাঁড়িয়ে আমেরিকা কিন্তু ইউক্রেনকে প্রচণ্ড সহায়তা করে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপায়, কিন্তু রাশিয়া কোনোভাবে কিন্তু এই যুদ্ধ থেকে সরে আসেনি। এরপর চীন বা ভারতের যে ভূমিকা, চীন কোনোভাবে কারোর পক্ষ না নিলেও ভারত কিন্তু দুজনের সঙ্গে কূটনৈতিক যে ব্যালেন্স সেটা বজায় রাখছে, অর্থাৎ রাশিয়া ইউক্রেনের সঙ্গে। এইখানে বৈঠক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক আলাস্কায়, সেইখানেই ঠিক হবে যে আলটিমেটাম অর্থাৎ যুদ্ধ বিরতিতে যাচ্ছে কিনা এই দুই দেশ। জেলেনস্কির সঙ্গে বুধবার বৈঠক হয়েছে। বুধবার বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছে যে এই যে শুক্রবারের বৈঠক, সেই শুক্রবারের বৈঠকে জেলেনস্কি বা ইউক্রেনের থাকা উচিত। তার কারণ ইউক্রেন যদি থাকে সেক্ষেত্রে ত্রিপাক্ষিক বৈঠক হলেই সম্ভব এই যুদ্ধ মেটার। আমরা যুদ্ধ মেটাতে রাজি আছি যদি রাশিয়া তাদের যে দখলদারি সেটা ছেড়ে দেয়, বা রাশিয়া তাদের আধিপত্য বিস্তার করার যে প্রবণতা সেটা ছেড়ে দেয়। এইখানে
পরিষ্কার করে পুতিন কিন্তু আগেভাগেই জানিয়ে দিয়েছিল, গত বছরও জানিয়ে দিয়েছিল যে রাশিয়া যে জায়গাগুলো দখল করে রেখেছে সেই জায়গাগুলো কিন্তু তাদেরই থাকবে, বরং ইউক্রেনকে তাদের জমি ছাড়তে হবে। এই প্রসঙ্গে আমি বলে রাখবো যে ইউক্রেনের 19% জমি কিন্তু দখল অলরেডি করে বসে আছে, অর্থাৎ 1/5 অংশ রাশিয়া কিন্তু দখল করেই বসে আছে। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে জানায় যে এই যুদ্ধ যদি থামাতে হয় তাহলে কিন্তু রাশিয়া বা ইউক্রেনকেই কিছুটা জমি ছাড়তে হবে। কোন জায়গার জমি ছাড়তে হবে সেটা যদিও প্রকাশ্যে বলা না হলেও আমি একটু বলে রাখতে চাইবো যে ক্রাইমিয়া অর্থাৎ ক্রিমিয়া, লুহানস্ক এই এলাকাগুলো রাশিয়ার পুরো দখলে, বা ডনেস্ক, জাপোরিয়া এবং খেরনাসের 70% এলাকা রাশিয়ার দখলে। এছাড়া খার্কিভ, সামি, মিলকিভ, নিপ্রোটভস্কাভ এর কিছু অংশও কিন্তু রাশিয়ার দখলে রয়েছে, অর্থাৎ ইউক্রেনের 1/5 অংশই কিন্তু রাশিয়ার আধিপত্য অঞ্চল এই মুহূর্তে। এবং এই জায়গায় রাশিয়া ছাড়বে কিনা, ইউক্রেন সেটা মেনে নেবে কিনা, এই নিয়ে কিন্তু একটা সংঘাত বা এই নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছেই। কিন্তু এই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে হুমকি দিচ্ছেন রাশিয়াকে যে এই বৈঠকের পর যদি যুদ্ধ না থামে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেবে। যদিও সেই বৈঠক সফল হবে কিনা, সেই বৈঠকে কোনোভাবে সফল কোনো সমাধান সূত্র মিলবে কিনা সেটা জানা না থাকলেও আমেরিকার হুমকিকে তেমনভাবে তোয়াক্কা করছে না। রাশিয়া কেন তোয়াক্কা করছে না তার কারণ সম্প্রতি আমরা দেখেছি আমেরিকা এই যুদ্ধ থামানোর হুমকি দিয়ে দুটো সাবমেরিন দেখে বসে আছে। সেই সাবমেরিন দেখার প্রতিবাদে বা সেই সাবমেরিন দেখার প্রত্যুত্তরে রাশিয়া জানিয়ে দিয়েছে তারা প্রস্তুত আছে, কোনোভাবে তারা যুদ্ধ থামাতে রাজি নয় এই মুহূর্তে। ফলে এই যুদ্ধ রাশিয়া তখনই থামাতে রাজি, এই বার্তাও ট্রাম্প পুতিনের তরফ থেকে পেয়ে গিয়েছে এই মুহূর্তে, যে কোনোভাবে রাশিয়া যে অংশ দখল করে বসেছে সেটা যেমন রাশিয়া হতে পারবে, এবং এই ক্ষেত্রে দুটো শর্ত আরও রয়েছে যে নাটোর অংশ তারা হতে পারবে না, বা ইউনাইটেড নেশনের অংশ যেমন রয়েছে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের কোনো অংশও কিন্তু এই মুহূর্তে ইউক্রেন হতে পারবে না, এবং তাদের দখলদারিত্ব অর্থাৎ রাশিয়ার দখলদারিত্ব কিন্তু থাকতেই হবে। এই যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন, এবং সেই বৈঠক কতটা সফল হয় সেদিকে কিন্তু নজর ডেফিনেটলি আমাদের রয়েছে। এইখানে আমি একটু বলে রাখতে চাইব, ক্রিমিয়া, ডনবাস এই এলাকাগুলো ইউক্রেনের এমন স্বতঃস্ফূর্ত, এমন স্পর্শকাতর এলাকা যে এই এলাকাগুলো যদি কোনোভাবে স্যাক্রিফাইস করতে হয় ইউক্রেনকে, তাহলে এই 3 বছরের যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। এবং আমি আরও যে বিষয়টা বলবো, রাশিয়া যদি এই জায়গাগুলো দখল করেই রাখে, রাশিয়ার মূল যে বিষয় তাদের ঐতিহ্য, রাশিয়ার ঐতিহ্য অর্থাৎ পুতিনের দাবি যে রাশিয়ার যে গোটা রাশিয়ার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের একটা বড় অংশ এই ক্রিমিয়া, ডনবাস অঞ্চল। ফলে এই যে অঞ্চলগুলো নিয়ে ইতিমধ্যে দখল করে বসে আছে রাশিয়া, যে অঞ্চলগুলো নিয়ে সংঘাত এবং যে অঞ্চলগুলোকে নিয়ে উত্তেজনা বা সংঘর্ষ এখনও চলছে, সেই অঞ্চলগুলো নিয়ে বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো হুঁশিয়ারি তাতে কাজ করবে না, এটা স্পষ্ট। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়া এই যুদ্ধ যেমন চালিয়ে যাচ্ছে বা আগামীতে কী হবে সেটা আমরা বলতে পারছি না এই মুহূর্তেই, সেটা আমাদের কোনো ধারণাও নেই। কারণ বৈঠক হলে, সেই বৈঠক যদি সমাধান সূত্র পেয়ে যায় রাশিয়া ইউক্রেন, তাতে করে সমাধান হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু কোনোভাবে আমেরিকার যে হুমকি, সেই হুমকি না শুনে রাশিয়ার এই যে যুদ্ধ চালিয়ে যাওয়া বা রাশিয়ার এই যে শক্তি প্রদর্শন, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেন সংঘাত কি থামতে পারে, বা এই জায়গায় রাশিয়া ইউক্রেন সংঘাত কি ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কোনোভাবে যুদ্ধবিরতিতে পৌঁছবে? যদি তা হয় সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের নোবেল হয়তো অবধারিত। এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।